গল্পের নাম উপন্যাসের সারাংশ পর লেখা সাদিয়া জান্নাত শর্মী। পর্ব সংখ্যা ২। মেঘা অহনার প্রশ্ন শুনে চুপ করে রইল, কিছু বলল না। অহনা মেঘার আপন খালাতো বোন, সাথে বেস্ট ফ্রেন্ডও। মেঘা জন্মানোর পর ওকে নিয়ে ওর মা হাসপাতালে থেকে ওর বড় খালার বাসায় চলে আসে। তার ২ বছর পরে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে ওর মা মেহের মারা যায়। মেহের মারা যাওয়ার পর পুরো পৃথিবীতে মেঘা শুধু একা। তখন ওর বড় খালা ওকে নিজের মেয়ের মতোই আদর যত্ন করে বড় করতে থাকে। কোনো অংশে নিজের মেয়ের থেকে কম আদর করেনি বড় খালার মেয়ে অহনা। মেঘার ১ মাসের বড়। ওর সাথে মেঘার খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। সব কালো অতীত পিছনে ফেলে আজ মেঘা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এতদিন পর্যন্ত মেঘা ওর বাবার ব্যাপার কিছুই জানতো না। কয়েকদিন আগে মায়ের পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে ধুলোয় মোড়া একটা ডায়েরি খুঁজে পায় মেঘা, আর তারপরই জানতে পারে ওর বাবার নোংরা চরিত্রের কথা। কেন ও বাবা ছাড়া বড় হয়েছে সেটা এতদিন পর্যন্ত মেঘার কাছে অজানা ছিল। ও সবসময় চাইতো নিজের বাবার কাছে গিয়ে থাকতে, বাবা বলে ডাকতে, বাবার আদর পাওয়ার জন্য ওর মনটা ব্যাকুল হয়ে থাকতো। তাই যখনই ও খালাকে বলতো বাবার কাছে যাওয়ার কথা, তখনই খালা কেমন জানি একটা অদ্ভুত ব্যবহার করতো। বাবার কাছে যাওয়ার কথা শুনলেই খালা কেন আঁতকে উঠতো তা আজ মেঘার কাছে পরিষ্কার হয়ে গেছে। মেঘা ওই ডায়েরিটা পড়ার পর থেকে ধরে নিয়েছে যে ওর মায়ের মৃত্যুর কারণ শুধুমাত্র ওর বাবা নামক মানুষটি। ওই মানুষটার কারণে ওর মা ওকে ছেড়ে খুব তাড়াতাড়ি পরপারে পাড়ি জমিয়েছে। ও কখনো বাবা নামের মানুষটিকে ক্ষমা করতে পারবে না, কখনো না। যার জন্য ওর মাকে হারালো, মায়ের আদর বুঝতে পারলো না। আর যাই হোক, তাকে ক্ষমা করে দেওয়া যায় না। মেঘাকে চুপ থাকতে দেখে অহনা ওর পাশে বসে ঘাড়ে হাত রেখে বলল, তোর কি হয়েছে বলতো মেঘা? আন্টির ডায়েরিটা তুই যখনই পড়িস তখন কেমন জানি একটা হয়ে যাস। অতীত নিয়ে কেন কষ্ট পাস তুই? মেঘার চোখের কোণে পানি জমতে শুরু করেছিল, আবার কিন্তু সেটা মুছে নিয়ে বলল, কই কিছু হয়নি তো আমার। আমি অতীত নিয়ে কষ্ট পাই না অহনা। কষ্ট পাই এটা ভেবে যে আমার মা জীবনের সব কিছু হারিয়েছে ওই লোকটার জন্য, এমনকি নিজের প্রাণটাও। বাদ দে এসব কথা, নবীনবরণ অনুষ্ঠানে যেতে হবে তো, চল রেডি হয়ে নেই তাড়াতাড়ি। মেঘা অহনার পাশ থেকে উঠে ডায়েরিটা টেবিলের উপর রেখে রেডি হতে চলে গেল। অহনা মেঘার যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি মেঘু, তুই আন্টির সাথে হওয়া অন্যায়ের জন্য কষ্ট পাচ্ছিস, কিন্তু চিন্তা করিস না। ওই লোকটা আন্টির সাথে যা যা করেছে তার শাস্তিও ঠিক পেয়ে যাবে। অন্যায় করে ও শান্তিতে থাকতে পারবে না। পুরো ভার্সিটি আজ লোকে লোকারণ্য হয়ে গেছে। হবে না কেন? নবীনবরণ অনুষ্ঠান বলে কথা। ছেলে মেয়েরা নিজেদের মতো করে সেজে এসেছে ভার্সিটিতে নবীনবরণ উপলক্ষে। রং বেরং এর সাজে সবাইকে আজ খুব সুন্দর লাগছে দেখতে। মেঘা আর অহনা ভার্সিটি গ্রাউন্ডের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। মেঘা আর অহনা দুজনেই আজ শাড়ি পরে এসেছে। মেঘা শাড়ি সামলাতে পারে না বলে পরতে চায়নি, কিন্তু অহনার জোড়াজুড়িতে শাড়ির মতো একটা উটকো ঝামেলা সাথে নিয়ে ভার্সিটিতে এসেছে। মুখ কালো করে অহনা আবার মেঘাকে বলল, চল না মেঘু, ওই দিকটায় যাই। দেখ সবাই কত আনন্দ করছে, আর আমরা দুজনে একা একা এখানে দাঁড়িয়ে লোকজনের মুখ দেখছি। আর একটু পরেই তো নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তখন তো সবার সাথে আড্ডা দেওয়ার সময়ই পাবো না। তোকে কে বলেছিল আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিতে? তুই তো জানিস আমি শাড়ি পরে হাঁটতে পারি না, তাই আমি কোথাও যেতে পারবো না। তোর মন চাইলে তুই যা। অনা কাঁদো কাঁদো গলায় বলল, আজ আমাদের বরণ করবে ভার্সিটি, আর আজ একটু সাজগোজ করে আসবি না? তা হয় নাকি? চাই না। চল না স্টেজের ওখানে যাই। মেঘা বিরক্ত মুখে অহনার দিকে তাকালো। এই মেয়েটা ইমোশনাল ব্ল্যাকমেল খুব ভালো করতে পারে। বিরক্ত হয়ে বলল, চল। শাড়ির কুচিগুলো ভালো করে ধরে মেঘা আস্তে আস্তে হাঁটতে লাগলো। ভয় হচ্ছে কখন না জানি আবার হুট করে কুচিগুলো খুলে যায়। ভয়ে ভয়ে হেঁটে স্টেজের সামনে যে বসার ব্যবস্থা করা হয়েছে ওখানে এসে মেঘা একটা চেয়ারে বসে পড়লো। অহনা ওকে বসতে দেখে বলল, তুই এখানে থাক, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। অহনা চলে গেল। এদিকে অনুষ্ঠান শুরু হতে চলেছে। সবাই একে একে এসে স্টেজের সামনে বসার জন্য রাখা চেয়ারগুলোতে বসেছে আর অনুষ্ঠান শুরু অপেক্ষা করছে। চেয়ারে বসার পর শাড়িটা
টান লেগে একটা পিন খুলে গেল ওর। কিন্তু একেবারে সামনে চেয়ারে বসার জন্য না পারছে পিন ঠিক করে লাগাতে, না পারছে উঠলেই শাড়ির কুচিগুলো সব খুলে যাবে। মনে মনে অহনা 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কুচিগুলো শক্ত হাতে ধরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর ভার্সিটির ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। বারবার কুচিগুলো দেখছে আর নিচের দিকে তাকিয়ে হাঁটছে সে। নিচের দিকে তাকিয়ে হাঁটার জন্য ওর বিপরীত দিক থেকে আসা মানুষটিকে দেখতে পেল না। ওয়াশরুমের সামনে আসা মাত্রই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েও পড়লো না। নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছে সে। ছেলেটা চোখে মুখে বিরক্তির ছাপ। মেঘার দিকে তাকিয়ে ছেলেটা ফিসফিসিয়ে বলল, দেখে হাঁটতে পারো না মেয়ে? হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? মেঘাও কম যায় না, পাল্টা উত্তর দিল, আমার চোখ হাঁটার সময় আকাশে থাকে, কিন্তু আপনার চোখ কোথায় থাকে? আপনি দেখে হাঁটতে পারেন না নাকি? যে দেখলেন ফাঁকা জায়গায় একটা মেয়ে একা একা আছে, অমনি ধাক্কা খেলেন, আর এমন ভাব করছেন যেন দোষটা আমারই। এক্সকিউজ মি, আমি কোনো থার্ড ক্লাস ছেলে নই যে যাকে তাকে দেখে ধাক্কা খেতে যাব। এই ইশতিয়াক আহমেদকে দেখে মেয়ে বা ধাক্কা খেতে আসে? ইশতিয়াক কাউকে দেখে ধাক্কা খেতে আসে না। আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছো আর এখন ভালো মেয়ে সাজার চেষ্টা করছো। আমাকে যে তুমি তোমার দিকে আকৃষ্ট করতে চাইছো সেটা কি আমি বুঝতে পারিনি ভেবেছো? ফার্দার তোমাকে যেন আমি আর আমার সামনে না দেখি। এখন সরো সামনে থেকে, বলে ইশতিয়াক হন হন করে চলে গেল ওখান থেকে। ইশতিয়াকের কথাগুলো মেঘার মাথার উপর দিয়ে গেল। ও ছেলেটাকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছে, এই কথার আগামাথা কিছুই বুঝলো না। যাক, ওই ছেলেটার কথা নিয়ে পরে ভাবা যাবে, আগে নিজের শাড়িটা ঠিক করতে হবে। এই ভেবে যে কুচিগুলো ঠিক করতে যাবে তখনই ওর মাথা ঘুরে উঠলো। কুচিগুলো সব খুলে নিচে পড়ে আছে আর জিভে কামড় দিয়ে মেঘা ওভাবেই তাড়াতাড়ি করে একটা ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।